This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, মার খেলেন তিনি, কিন্তু মার খাওয়া সত্ত্বেও দমতে নারাজ ফের আইনি লড়াইয়ে চিন্ময় ব্রহ্মচারীর আইনজীবী। আজ ফের আদালতে জামিনের শুনানির দিন এগোনোর আর্জি। চট্টগ্রাম আদালতে আবেদন আইনজীবী রবীন্দ্র ঘোষের। গতকাল ওকালতনামা নিয়ে সমস্যা তৈরি হয় আদালতে। জামাতপন্থী আইনজীবীরা আদালত কক্ষেই বাধা দেন রবীন্দ্রকে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারে চিন্ময় ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন রবীন্দ্র। সেখানেই ওকালতনামা স্বাক্ষর হয়। চিন্ময় দাসের আগের আইনজীবীদের কাছ থেকেও ওকালতনামা সংগ্রহ করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আজ ফের আদালতে আবেদন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। আইনি প্রক্রিয়াগত ত্রুটিগুলো দেখিয়ে গতকাল 3টে আবেদন খারিজ করা হয়। জামাতপন্থীদের হুঁশিয়ারি কিংবা হুমকিতে পিছিয়ে না এসে ফের আরও একবার আইনি লড়াইয়ে চিন্ময় ব্রহ্মচারীর আইনজীবী। বেদনাদায়ক এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম, তখন আমাকে অনেক লয়ার 16-17 জন আইনজীবী আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি, আমার পিছন দিক দিয়ে দু একজনের ধাক্কা দিয়ে, আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে। আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে। ভারতের উদ্দেশ্যে একেবারে হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছেন মৌলবাদীরা, কিন্তু নির্বিচারে চলছে হিন্দু নিধন, যার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে। এবং এই আবহতেই বাংলাদেশের সরকারি আধিকারিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ইউনূস প্রশাসনের। জাতীয় স্বার্থ ছাড়া বিদেশে ভ্রমণে যাওয়া যাবে না, নির্দেশিকা জারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে আগেই বছরের সম্ভাব্য ভ্রমণের তালিকা জমা দিতে হবে, জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। যদি জাতীয় স্বার্থেও বিদেশ ভ্রমণ করতে হয়, তার প্রয়োজনীয় কারণ জানানোর নির্দেশ ইউনূস সরকারের। কিসের ভয়ে আধিকারিকদের বিদেশ যেতে বারণ? কোনো কিছু ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা? দেখুন, ছাত্র আন্দোলন নয়, বাংলাদেশের পট পরিবর্তনের পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত এবং তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছিলেন মোহাম্মদ ইউনূস। অভিযোগ করছেন শেখ হাসিনা। ব্রিটেনের একটা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে ঠিক এই দাবিটাই করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার দাবি যে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে এই কথাটাই স্বীকার করেছেন মোহাম্মদ ইউনূস। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে, বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়েছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে একটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC, এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম। আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কৌশিক বৈদ্য, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। 3 মাসে জনরোষ তৈরি হয়েছিল, ব্যাপক পরিমাণে জনরোষ তৈরি হয়েছিল এবং তার লোকজন প্রশ্ন করা শুরু করেছিল। সাধারণ মানুষ কোনো কিছু কিনতে, কোনো কিছু চাকরি, সেটাকে আটকানোর জন্য চিন্ময় প্রভু দাসকে সামনে রেখে
যে জিনিসটা করলো পুরো ধর্মটাকে সামনে আনলো, আর ভারত বিরোধিতা করা হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতকে এড়িয়ে চেষ্টা করছে, কিন্তু এর প্রভাব ভালো হবে না, কারণ সাধারণ মানুষের উপর এর উপরে প্রবল পরিমাণে চাপ সৃষ্টি করবে। দেখুন, দেখা যাচ্ছে যে বাংলাদেশের উর্বর মাটিতে কট্টরপন্থার চাষ হচ্ছে। পাক মদতে বাংলাদেশে এখনো পর্যন্ত আল কায়দার গ্রাসে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে জেএমবির ছত্রছায়ায় হু হু করে বাড়ছে জঙ্গি। সর্বনাশের বাংলাদেশে পাকিস্তান সঙ্গী হচ্ছে, আর ওপার থেকে এই হুমকি আসছে প্রত্যেকটা মুহূর্তে। এপার থেকে মুখের ওপর বলে দেওয়া হচ্ছে যে প্রতিরোধ হবেই। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এখন যারা চালাচ্ছেন তাদের বড় অংশেরই পরিচয় কিন্তু তারা ভারত বিরোধী, একেবারে পরিষ্কার পরিচয় তাদের। তারা এখন জঙ্গি রাষ্ট্রের সমর্থক হয়ে উঠছে, আর তাদেরকে ইন্ধন দিচ্ছে খোদ পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকা অশান্ত করবার চেষ্টা চলছে। পুরো দমে ময়দানে নেমে পড়েছে আইএসআই, বাংলাদেশের মৌলবাদী শক্তিকে পাশে নিয়ে ঠিক কিভাবে তার ষড়যন্ত্রের জাল বুনেছেন আমরা দেখে নেব এবার। বেগওয়ালে পদ্মা পারে জঙ্গির চাষ, দেখুন যত নষ্টের করা আইএসআই। সীমান্তে ভারতীয় জওয়ানদের উপরে হামলার ছক কষা হচ্ছে। 50 জন জঙ্গির টিম তৈরি হরকত উল জিহাদের। পাশাপাশি সূত্র মারফত বাংলাদেশের জেল থেকে পলাতক বন্দীদের নিয়ে হামলাকারী দল। যত নষ্টের করা আইএসআই, প্রত্যক্ষ মদত এবং সাহায্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর পাকিস্তান থেকে অস্ত্র, অর্থ সাহায্য এবং প্রশিক্ষণ পেয়েছে এই জঙ্গিরা। ষড়যন্ত্রে জড়িত কট্টরপন্থী সংগঠন জামাত-ই-ইসলামী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 3 পরামর্শদাতাও তাদের সঙ্গে যুক্ত রয়েছেন এরা এই ষড়যন্ত্রে। ভারত বাংলাদেশের অস্থিরতা, দ্বিপাক্ষিক সম্পর্ক শেষ করে দেওয়ার ফন্দি সূত্র মারফত এই খবরগুলি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও বাংলাদেশের জামাতে ইসলামী সবসময় পাকপন্থী দল হিসেবে পরিচিত, এবং গত 5 দশকে বাংলাদেশে জামাতে ইসলামী পাকিস্তানের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক মেনটেন করেছে। এবং সাম্প্রতিক অতীতে এই ক্ষমতা বদলের পর জামাতে ইসলামী যখন বাংলাদেশের বুকে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন হিসেবে উঠে এসছে এবং সরকারের একটি চালিকা শক্তি হিসেবে রয়েছে, সেখানে ভারতীয় গোয়েন্দাদের দাবি জামাতে ইসলামের মদতে বাংলাদেশে প্রায় সুপ্ত হয়ে যাওয়া হরকতুল মুজাহিদিন বাংলাদেশ বা হুজিবির মতো সংগঠন সেগুলো আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, এবং পাকিস্তানের প্রত্যক্ষ মদতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের প্রত্যক্ষ মদতে অর্থ তারা পাচ্ছে এবং পাশাপাশি লজিস্টিক সাপোর্টও পাচ্ছে। দেখুন, দেখা যাচ্ছে যে জুলাই মাসে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেই সময় বাংলাদেশের জেল ভেঙে পালায় 700 জন অভিযুক্ত। পলাতকদের তালিকায় রয়েছে জঙ্গি নেতা হিসেবে পরিচিত 56 জন বন্দী। ভাবতে পারছেন, এর বাইরেও জঙ্গি অভিযুক্ত, এর বাইরে মানে জঙ্গি অভিযোগে ধৃত এবং সাজাপ্রাপ্ত 174 জন তারা জামিনে মুক্তি পেয়ে গেছেন। সে কথা স্বীকার করেছেন বাংলাদেশের কারা অধিকর্তা। একের পর এক জঙ্গির জেল মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাসলিমা নাসরিন। তার কটাক্ষ কি ছিল যে ইউনূস সরকারের কি জঙ্গিহীন জীবনকে সঙ্গীহীন মনে হচ্ছিল? ওপারে যেমন জঙ্গিদের একটা অংশের জেল মুক্তি, ঠিক তেমন এদেশেও জেএমবির কার্যকলাপের সঙ্গে যুক্ত হিসেবে ধৃত বেশ কয়েকজন তারাও কিন্তু মুক্তি পেয়ে গেছে। মানে সমস্ত কিছু যদি মেলানো যায় একসঙ্গে, সবকিছু মেলালে এই রাজ্যের সীমান্ত এলাকাতে আশঙ্কার কারণ দেখছেন গোয়েন্দারা। 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ নিশ্চয়ই ভোলেননি। সেই খাগড়াগড়ের বিস্ফোরণের পর এই রাজ্যে প্রথম জামাতুল মুজাহিদিন তারাই সন্ধান পাওয়া যাচ্ছে, এবং সেই তাদেরই এখন বারবারন্তের ছবি ফুটে উঠছে। আল কায়দার যেটা বাংলাদেশ ইউনিট আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সহযোগী সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং আইএসআইএস বা দায়েশ, কোনো সরকারই কোনোভাবেই কিন্তু সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করতে পারে না। একবার নিজেদের যথাযোগ্য পরিস্থিতি এসে গেলে এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো কিন্তু কারোর কথা শোনে না, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এটা নিঃসন্দেহে শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জেলাগুলো বা রাজ্যগুলোর সবার জন্যই অত্যন্ত চিন্তার ব্যাপার।